মেসির সঙ্গে নেইমার কিংবা সুয়ারেজ নেইমার আবারও কি আসলে খেলবেন মেসির সঙ্গে সেই সম্ভাবনা কতটুকু অথবা দেশের ফুটবলে যারা খেলছেন নিয়মিত যারা চুক্তিতে রয়েছেন তারা যদি খ্যাপ খেলেন তাদের আসলে কি ধরনের শাস্তির মুখোমুখি হতে পারে আজকে এসব বিষয় নিয়েই আমরা আসলে কথা বলবো এবং একই সঙ্গে বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করার সুবর্ণ সুযোগ যিনি পেয়েছিলেন সেই সুযোগ আসলে হাতছাড়া হয়ে যায় তিনি আবারও ফিরছেন ইউরোপ ফুটবলে সেই রোমাঞ্চকর স্মৃতি তার সংবর্ধনা এবং তার সেই খারাপ সময় নিয়েও কিন্তু একটু গল্প আজ আপনাদেরকে শোনাবো। একটু শুরুতেই চলে যেতে চাই আলোচনার শুরুতেই যেটি রেখেছি যে মানুষটাকে আসলে আমরা দেখতে পাচ্ছি সোমালিয়ার রেফারি আরতান, তাকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল বিশ্বকাপের ওই সময় এবং বলা যায় একরকম সমালোচনা হয়েছিল এবং বীরের বেশে তিনি ফিরে গেছেন, তার দেশে সংবর্ধনা পেয়েছেন। সেই বিষয়ে যদি একটু ছোট্ট করে বলি, যেমনটা দেখছি যে সোমালিয়ান রেফারির নায়কের বেশে পা রাখলেন ইউরোপে 34 বছর বয়সী আরতানের যে বিশ্বকাপ আমরা 2026-এ শেষ করলাম সেই বিশ্বকাপে কয়েকটি ম্যাচে আসলে তার সুবর্ণ সুযোগ ছিল রেফারির দায়িত্বে সুযোগ আসলে কাজ করার। তবে আমেরিকা আসলে যেটা করলো, তাকে যেহেতু তিনি সোমালিয়ার, তাকে কিছু ট্যাগ দেয়া হলো যে তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এ ধরনের অভিযোগ তার বিরুদ্ধে রাখা হলো এবং তিনি যখনই আমেরিকাতে পা রাখলেন সঙ্গে সঙ্গে তাকে আসলে বলা হলো যে তিনি সুযোগ পাবেন না, তাকে দেশে ফিরে যেতে হয়েছে। এবং যখন তিনি দেশে ফিরে গিয়েছেন সেই ফিরে যাওয়ার চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতেই পাচ্ছেন তার দেশে তিনি কতটা জনপ্রিয় হয়েছেন। শুধু দেশে না, পুরো পৃথিবী যারা ফুটবল ফলো করেন তারা কিন্তু তাকে তার পক্ষে একরকম নিয়েছিলেন এবং তিনি যে সঠিক তার পক্ষেই মানুষ স্ট্যান্ড নিয়েছিলেন এবং সেটি ডেফিনেটলি একজন রেফারির জন্য খুব দারুণ আসলে আনন্দের ব্যাপার। যদিও বিশ্বকাপের মতো আসলে ফরম্যাটে বা এই প্ল্যাটফর্মে রেফারির দায়িত্ব পালন করা এটি খুব বেশি যারা রেফারির করে থাকেন রেফারিং তাদের জীবনে আসে না। সেই সুযোগ হারালেও তিনি কিন্তু হতাশ হননি, তিনি দেশে ফিরে গেছেন এবং তার দেশের মানুষ তাকে বরণ করে নিয়েছেন বীরের বেশে। যদি একটু সেটি নিয়ে কথা বলি, 2025 সালের বর্ষসেরা আফ্রিকান রেফারি আর তারপর 2026 বিশ্বকাপে সুযোগ পাওয়া, সব মিলিয়ে স্বপ্নের মতো এক অধ্যায় ছিল এই আরতানের। এবং কিন্তু যুক্তরাষ্ট্রে ঢোকার অনুমতি তিনি পেলেন না, ফিরে গেলেন দেশে যেটি বলছিলাম। এবং উয়েফা কাপে পিএসজি, যেটি 13ই আগস্ট বৃহস্পতিবার রাতে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, উয়েফা আসলে তার স্ট্যান্ড নিয়েছিল। আমরা জানি এই জায়গা থেকে কিন্তু একরকম বলা যায় উয়েফা এবং ফিফার মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয় এবং উয়েফা আসলে তাকে মাথায় হয়তো রেখেছিল যে তাকে উয়েফার যে ম্যাচ পরবর্তী থাকবে সেখানে তাকে বলাই হয়েছিল তাকে দায়িত্ব দেওয়া হবে ম্যাচ পরিচালনার এবং সেটিই কিন্তু সেই কথাই রেখেছে উয়েফা। এবং আমরা তাকে দেখব যে উয়েফা সুপার কাপে পিএসজি এবং অ্যাস্টন ভিলার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন এই সোমালিয়ার রেফারি আরতান। এই হচ্ছে মূলত তাকে নিয়ে গল্প। এবং তারপর একটু আসতে চাই যে যেটি বলছিলাম, আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে এই তিন ত্রয়ী যে আসলে তাদেরকে আমরা আবারও একসাথে দেখতে পারবো কিনা, সেই সম্ভাবনা কতটুকু, সেই হিসাব নিকাশটা একটু ছোট্ট করে মেলাতে চাই। আমরা যেমনটি দেখছি যে নেইমারের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত, তার ক্লাবে যে সান্তোসের সঙ্গে তার চুক্তি আমরা দেখছিলাম 2026 সালের 31 ডিসেম্বর শেষ হচ্ছে। এরপর তিনি থাকবেন অন্য ক্লাবে যাবেন নাকি অবসর নেবেন তা এখনও পরিষ্কার নয়। একটি বাণিজ্যিক ব্যাপারের কিন্তু বিষয় এখানে আছে। আমরা জানি যে মেসি যেখানে খেলে থাকেন রাতারাতি, যেমন আমরা দেখেছি ভজিনিয়ার কথা যদি বলি, তিনি যখন পোলোতে গেলেন এক রাতের মধ্যেই কিন্তু ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার সংখ্যা বেড়ে গেল। তো যারা স্টার থাকেন তারা যখন কোনো ক্লাবে যান, ডেফিনেটলি এমএলএসে মেসি খেলছেন, তার সেই ফলোয়ার সংখ্যার এখন খুব অল্প নয়। তবে যখন নেইমার যদি সেখানে যুক্ত হতে পারেন তাহলে সেই বাণিজ্যিক ব্যাপার কিন্তু আরও বহু গুণে বেড়ে যাবে এবং আলাদা করে একটা হাইপ পাবে। তো যদি এমএলএসের রাডারে, যদিও এটি আনুষ্ঠানিক আলোচনা নয় তবে গুঞ্জন উঠেছে, যদি সেটি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সুয়ারেজ, নেইমার এবং মেসি যারা ফুটবলকে ভালোবাসেন তাদের চোখের শান্তি আবার ওই তিনজনকে দেখে নতুন করে ফিরতে পারে, সেই সম্ভাবনার কথাই বলছিলাম। আর একটু যদি দ্বিতীয় পয়েন্টে আসি, যে ইন্টার মায়ামিতে যাওয়ার যে গুঞ্জন, মেসি এবং সুয়ারেজের সঙ্গে নেইমারের পুরনো বন্ধুত্বের কারণে ইন্টার মায়ামি যদি এই রিস্কটা নেয়, যদিও এখানে বড় বাধা আসলে নেইমারের বলা যায় ইনজুরি। আমরা দেখেছিলাম যে বিশ্বকাপে তিনি কয়েকটি ম্যাচে নেমেছিলেন তবে তার সেরাটা তিনি দিতে পারেননি, সেই আবারও ইনজুরি
তাকে আসলে ছোবল বসিয়েছে বা তিনি তার যে সেরা ছন্দ সেটি কিন্তু দেখাতে পারেনি। যদি বলা যায় যে যদি হচ্ছে এই জায়গাতে বাণিজ্যিক হিসাব নিকাশ করে MLS যদি বিষয়টা চিন্তা ভাবনা করে, তাহলে হয়তো বা আমরা দেখতে পারি এই তিনজনকে আবারও একসঙ্গে সেই বার্সার যে আমরা দেখতে পাচ্ছি জার্সি, হয়তো এই জায়গাতে এমএলএসের জার্সি পরে আবারও সেই পিঙ্ক কালারের জার্সিতে আমরা দেখতে পারি এই তিনজনকে। এই হচ্ছে মূলত সেই জুটি নিয়ে হিসাব নিকাশ। যদি তারপরের একটু আলোচনায় আসি, আলভারেজকে আসলে বার্সার কাছে ছাড়তেই একরকম যাচ্ছে না আতলেতিকো। ক্লাবটা আসলে কি বলছে, সমস্যাটা কোথায়, টাকা পয়সা নিয়ে আসলে কোনো বিষয় আছে কিনা? বিশ্ব চ্যাম্পিয়ন ছিল গতবারের, এবার ফাইনাল খেলেছে, ডেফিনেটলি তরুণ খেলোয়াড়, একটু তার বিষয়েও কথা বলতে চাই। বার্সা নিয়ে আমরা গতকালও তার বিষয়ে আলোচনা করছিলাম যে হয়তো আমরা ভাবছিলাম যে হয়তো 2-1 দিনের মধ্যেই আসলে আলটিমেটলি জানা যেতে পারে যে আলভারেজ আসলে যাচ্ছেন কিনা বার্সাতে। তিনি জানি যে তিনি কিন্তু একরকম চান যে তিনি বার্সাতে খেলবেন, সেটি তার স্বপ্নের ক্লাব, তিনি বলেছেন। এবং সে কারণে কিন্তু ক্লাবের সঙ্গে তার ক্লাবের সঙ্গে একরকম আসলে বনিবনা হয়নি বা মনোমালিন্য হয়েছিল, যার কারণে কিন্তু তিনি আসলে দেখেছি যে কিছুটা শাস্তির মুখে পড়তে পারেন, এ ধরনের কথা হচ্ছিল, অভিযোগ জানানো হয়েছিল তার ক্লাবের পক্ষ থেকে। একটু তার বিষয়ে যদি কথা বলি, আলভারেজকে ধরে রাখায় আতলেতিকোর মূল লক্ষ্য। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ তাকে নিতে চাইলেও আতলেতিকো তাকে একদমই বিক্রি করতে চাইছে না এবং 2030 সাল পর্যন্ত তার সঙ্গে আসলে চুক্তি রয়েছে এবং তার কিন্তু 50 কোটি ইউরোর রিলিজ ক্লজ থাকলেও আলভারেজের বার্সায় যাওয়ার ইচ্ছায় ক্লাবের চিন্তার কারণ হয়তোবা, এবং আর তাকে আসলে রাখার একটি বন্দোবস্তও কিন্তু একরকম আতলেতিকো বলা যায় যে করেছে। কি করেছে? তার আসলে সতীর্থকে আমরা যেমনটি দেখতে পাচ্ছি, ক্রিস্টিয়ান রোমেরোকে যদি তার দলে আনা যায়, সেক্ষেত্রে আতলেতিকোর শক্তিমাত্রার জায়গাও যেমন বাড়বে এবং বন্ধুকে পেয়ে হয়তো তিনি এই চিন্তা ঝেড়ে মুছে ফেলবেন যে আমি বার্সাতে আর যাব না। যদি একটু সেই বিষয়ে বলি যে রোমেরোকে আনার পরিকল্পনা টটেনহাম থেকে, তিনি আমরা জানি যে রোমেরো টটেনহামে খেলছেন, টটেনহাম থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে যদি আনা যায়, 4 কোটি ইউরোর একটা হিসাব নিকাশ কিন্তু রয়েছে। এতে রক্ষণ যেমন শক্তিশালী হবে এবং দুই বন্ধুর বন্ধুত্বের হিসাব নিকাশে তারা আরও বেশি দলকে উজাড় করে দিতে পারবেন এবং যেমনটি বলছিলাম যে আলভারেজ হয়তো আর অন্য কোনো ক্লাবে যাবেন না, সেই চিন্তা তিনি মাথা থেকে ছেড়ে ফেলবেন এবং বন্ধুত্ব দিয়ে আলভারেজকে আটকানোর চেষ্টা। আলভারেজ ও রোমেরোর সম্পর্ক খুব ঘনিষ্ঠ, আমরা জানি। এই জায়গাতে একটা ছক হয়তোবা বলা যায় যে কষতে পারে, এরকম গুঞ্জন কিন্তু রয়েছে এবং তারপরে আসলে কথা রাখা না রাখার হিসাব নিকাশে একটু আসতে চাই। স্পেন দল যখন ভালো খেলছিল, আমরা দেখেছি তাদের নৈপুণ্য, তখন তারা যদি বিশ্বকাপ জেতে, বেশ কিছু প্লেয়ার কিন্তু বলেছিল যে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে দেখাবে। হয়তো বা ভেবেছিল যদি না জিতি হয়তো করতে হবে না, তবে জিতে যাওয়ার পরে কেউ কেউ সেই কথা রেখেছেন, আবার কেউ কেউ বিপদেও আসলে একরকম পড়েছেন। কে কথা রাখলেন, কে কথা রাখেননি, চলুন একটু মিলিয়ে দেখি। শুরুতেই যেমনটি দেখতে পাচ্ছি যে 3 জন কথা রাখলেও ফাঁকি দিলেন তোরেস আসলে তিনি বলেছিলেন, যদি ফেরান তোরেস তিনি জানিয়েছিলেন যদি বিশ্বকাপ তিনি জেতেন তাহলে তিনি মাথার পুরো চুল ফেলে দিবেন এবং যেটি হয়েছে, স্পেনের যখন তিনি ফিরে গেছেন বিশ্বকাপ জিতে, তাদেরকে যখন সংবর্ধনা দিতে আসলে ডাকা হয়েছে রাজপ্রাসাদে, তখন প্রিন্সেস তাকে নাম ধরে ডেকে বলেছেন যে তোমার মাথায় এখনো চুল কেন, কবে ফেলছো তুমি সেটা? তখন তিনি খুব হাসি ঠাট্টা করে বলেছেন যে আসলেই কি ফেলতে হবে? তখন সেই প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন যারা সমর্থক ছিলেন ওই জায়গাতে তাদের উপরে এবং তারা একরকম বলেছেন না হলেও সমস্যা নাই। এই জায়গাতে আসলে কথা রাখেননি বিশ্বকাপ জয়ী এই প্লেয়ার তোরেস। এবং তারপরে যদি গাভির কথা বলি, তিনি বলেছিলেন তিনি চুল রং করে ফেলবেন এবং আমরা দেখতে পাচ্ছি একটা ছবি ইনস্টাগ্রামে তিনি পোস্ট করে, অনেকে অবাক হয়েছেন এবং তিনি কথা রেখেছেন, তার সেই চুল তিনি পিঙ্ক কালার করে ফেলেছেন। এবং তারপরে কুকুরেলার কথা যদি বলি, দে লা ফুয়েন্তের ট্যাটু তিনি করাবেন এমন কথা তিনি দিয়েছেন এবং বিশ্বকাপের ম্যাচের যে ফাইনাল ম্যাচটি ছিল, জিতে যাওয়ার পরপরই কিন্তু তিনি সেই কাজটি করে দেখিয়েছেন, তিনি হাতে তার ট্যাটুটি করেছেন এবং মুহূর্তের মধ্যে সেটা কিন্তু ভাইরাল হয়, আমরা দেখেছি। এই হচ্ছে কথা রাখা না রাখার যে হিসাব নিকাশ ছিল। এরপরে যদি আসি, লাখ টাকা ভাতা পেয়েও খ্যাপ খেলা, ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন সতর্কের পর ব্যবস্থা।
সে বিষয়ে একটু কথা বলতে চাই। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি বলেছেন যে যারা আসলে চুক্তিতে রয়েছেন তাদেরকে সম্মানী দেয়া হয়, একটা ভাতার প্রতি মাসেই তাদের ব্যবস্থা রয়েছে, তারপরও কেন তাদের টাকার প্রয়োজন। এবং সেটা নিয়ে আমরা দেখছিলাম যে বাংলাদেশ ফুটবল দলের বেশ কয়েকজন খেলোয়াড় এই খ্যাপ খেলার ব্যাপার নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সমালোচনা হয়েছে। যদি একটু সেই বিষয়ে কথা বলতে চাই, আমিনুল হক তিনি জানিয়েছেন যে আমি ব্যস্ততার কারণে এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলতে পারিনি, আমি খুব দ্রুতই তার সঙ্গে কথা বলবো, 1-2 দিনের ভেতরেই কথা হবে এবং খেলোয়াড়রা বিভিন্ন জায়গায় যে খ্যাপ খেলছেন সে বিষয়ে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন এবং তিনি সতর্কতার কথাই কিন্তু বলেছেন। এই ছিল আসলে সামগ্রিকভাবে আজকে আমাদের ফুটবল নিয়ে আলোচনা একরকম বলা যায়, এবং বাংলাদেশ ফুটবল এই ছোট ছোট বিষয়গুলোর মাধ্যমেই আসলে একরকম বলা যায় এগিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশায় রাখবো।